হ্যালো এভরিওয়ান, আমি আজকে তোমাদেরকে ইংরেজি সাহিত্যের বিখ্যাত রোমান্টিক কবি জন কিটসের কবিতা দ্য পোয়েট্রি অফ আর্থ এই পোয়েমটা পড়াবো। সো ফার্স্টে আমাদেরকে কতকগুলো মোস্ট ইম্পর্টেন্ট যে ফিচার্স বা মোস্ট ইম্পর্টেন্ট কতকগুলো পয়েন্ট আমাদের জেনে রাখা খুবই প্রয়োজন। সেই পয়েন্টগুলো আমরা একে একে জেনে নেব। সো জন কিটস ওয়াজ আ রিনাউন্ড ইংলিশ রোমান্টিক পোয়েট born on 29 October 1795 in London, England, and died on 23rd February 1821 in Rome। অর্থাৎ জন কিটস আমাদের যে কবি, তিনি একজন বিখ্যাত ইংরেজি সাহিত্যের বিখ্যাত রোমান্টিক কবি ছিলেন, যিনি কিনা 29 অক্টোবর 1795 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের লন্ডনে জন্মগ্রহণ করেন এবং 23 ফেব্রুয়ারি 1821 খ্রিস্টাব্দে তিনি রোমে মারা যান। তারপরে দেখো, আমরা জন কিটসের ডেট অফ বার্থটা জানলাম এবং তিনি কত সালে মারা যান সেটা আমরা জানলাম। এরপর আমাদের দ্বিতীয়ত আমাদের জেনে রাখা দরকার যে তিনি কোন এজে বিলংস করতেন বা তার যে সমসাময়িক যে রাইটার তারা কারা ছিলেন সেগুলো আমাদের একটু শর্টে জেনে রাখা তো খুবই দরকার। যে জন কিটস বিলংস টু দ্য সেকেন্ড জেনারেশন অফ রোম্যান্টিক পোয়েট, অর্থাৎ সেকেন্ড জেনারেশনের আগে কিন্তু একটা ফার্স্ট জেনারেশন আছে। অর্থাৎ রোম্যান্টিক যে এজটা, ইংলিশ রোম্যান্টিক এজটা কিন্তু দুটো ভাগে ভাগ করা যায়, অর্থাৎ একটা ফার্স্ট জেনারেশন পোয়েট, একটা সেকেন্ড জেনারেশন পোয়েট। অর্থাৎ ফার্স্ট জেনারেশনের মধ্যে কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আছে, এস.টি. কোলরিজ আছে এবং রবার্ট সাউদি বলে একজন আছেন। এবং যে সেকেন্ড জেনারেশন যে কবি, সেই সেকেন্ড জেনারেশন কবির মধ্যে আছেন জন কিটস, পি.ভি. শেলি, লর্ড বায়রন। ওকে, আশা করি তোমরা এই রোম্যান্টিক পোয়েটের ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশনটা বুঝতে পেরেছো। দেখো, আমি সেই জন্য এখানে বলেছি যে জন কিটস বিলংস টু দ্য second generation of romantic poets who came after উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কোলরিজ অ্যান্ড রবার্ট সাউদি। ওকে, এরপরে আমি তোমাদের জানিয়ে রাখি যে কিটস যে তার কবিতাটা লিখেছেন, সেই কবিতার যে কাব্যিক যে অনুপ্রেরণা যে পেয়েছেন সেটা কিন্তু প্রকৃতি থেকে। দেখো, আমি সেটাই লিখেছি যে কিটস ফাউন্ড পোয়েটিক ইন্সপিরেশন ইন নেচার। অর্থাৎ এটা কিন্তু শর্টে আসতে পারে, তো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমরা নোট করে রাখো, প্রত্যেকটা কিন্তু তোমাদের এক্সামে কিন্তু হেল্পফুল হবে। ওকে, দেখো, তারপরে যে আমি যে পয়েন্টটা আলোচনা করেছি সেটা হলো সেনজুয়াস ইমেজারি। অর্থাৎ আমাদের কবি জন কিটস তার প্রত্যেকটা পোয়েমে কিন্তু আমরা সেনজুয়াসনেস, অর্থাৎ আমাদের যে পাঁচটা সেন্স আছে, অর্থাৎ আমরা যে সাইট, স্মেল, হিয়ারিং, টেস্ট এবং টাচ, এগুলো যে আমরা যে পাই, এই সেনজুয়াসনেস কিন্তু তার প্রত্যেকটা কবিতার মধ্যেই কিন্তু এই ফিলটা কিন্তু আমরা পাবো বা এই টাচটা কিন্তু আমরা অবশ্যই পাবো। তার মধ্যে অন্যতম তার একটি কবিতা হলো ওড টু আ নাইটিঙ্গেল। ওকে, অর্থাৎ তিনি কিন্তু এটা তার হচ্ছে একটা ইউনিক পোয়েটিক স্টাইল। অর্থাৎ সেনজুয়াসনেসটা হলো জন কিটসের একটা ইউনিক পোয়েটিক স্টাইল। অর্থাৎ প্রত্যেকটা পোয়েমের মধ্যেই কিন্তু তার একটা সেনজুয়াসনেস বা সেনজুয়াস ইমেজারি তিনি কিন্তু ব্যবহার করেছেন। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, কিটসের দেখো এখানে লিখেছি যে জন কিটস অল পোয়েমস আউটলাইন ইজ বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, দ্যাট ইজ অল ইউ নো অন দ্য আর্থ অ্যান্ড অল ইউ নিড টু নো ওড অন আ গ্রেসিয়ান আর্ন। ওকে, অর্থাৎ এই যে লাইনটা আমি তোমাদেরকে বললাম, এই লাইনটা কিন্তু ওড অন গ্রেসিয়ান আর্ন বলে একটা ওড থেকে নেওয়া হয়েছে, যেটা কিটস লিখেছেন। অর্থাৎ এই লাইনটা, অর্থাৎ বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, অর্থাৎ সুন্দরই সত্য এবং সত্যই সুন্দর, এই লাইনটা কিন্তু কবির প্রত্যেকটা কবিতার কিন্তু আউটলাইন, অর্থাৎ আন্ডারলাইন, এটা থিম। ওকে, সো এরপর আমরা দ্য পোয়েট্রি অফ আর্থ পোয়েমটার মোস্ট ইম্পর্টেন্ট কতকগুলো ইনফরমেশান জেনে রাখি, যেগুলো আমাদের এক্সামের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে এবং খুবই কাজে লাগবে, সেগুলো আমরা জেনে নিই। দেখো, ফার্স্টেই লিখেছি যে ইন 1816, 30 December, Keats write up the poem The Poetry of Earth in a literary competition that was held in London, UK. ওকে, এর মানে হলো 1816 খ্রিস্টাব্দে 30শে ডিসেম্বর আমাদের কবি জন কিটস তিনি কিন্তু দ্য পোয়েট্রি অফ আর্থ এই যে কবিতাটা, এই কবিতাটা কিন্তু লিখেছেন। ওকে, কোথায় লিখেছেন না, ইন আ লিটারারি কম্পিটিশান, একটা লিটারারি কম্পিটিশান হয়েছিল, অর্থাৎ প্রতিযোগিতা একটা হয়েছিল কবিতা লেখার। সেই কবিতা লেখার প্রতিযোগিতাতে তিনি কিন্তু দ্য পোয়েট্রি অফ আর্থ এই কবিতাটা কিন্তু লিখেছেন, যেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল না, যেটা ইউকে। দেখো, ইউকে মানে আমরা জানি যে ইউনাইটেড কিংডম, আর ইউনাইটেড কিংডম বলতে আমরা জানি যে ইংল্যান্ডকে ইউনাইটেড কিংডম বলা হয়।
আর এটা কিন্তু হেল্ড ইন, দেখো আমি লিখেছি যে লন্ডন ইউকে, অর্থাৎ ইংল্যান্ডের লন্ডনে কিন্তু এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছিল। সো তোমরা কিন্তু এটা ভুলবে না। এটা 1816 খ্রিস্টাব্দে 30শে ডিসেম্বর কিটস তার এই কবিতাটা দ্য পোয়েট্রি অফ আর্থ এই কবিতাটা লিখেছেন। দেখো তারপরের পয়েন্টে আমি লিখেছি যে হিয়ার কিটস এনাদার কম্পিটিটর ইজ লেহান্ট, অর্থাৎ লেহান্ট বলে একজন ব্যক্তি ছিলেন যিনি এই আমাদের যে কবি, এই কবির কিন্তু একজন কম্পিটিটর ছিলেন। অর্থাৎ এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ এবং শর্টের ক্ষেত্রে কিন্তু এসে যায়। ওকে, তোমরা কিন্তু এগুলো পয়েন্ট আউট করে রাখো, মার্ক করে রাখো, যাতে না ভুল হয়। তারপরে দেখো বাট ফাইনালি কিটস পোয়েম কেম আউট দ্য ফার্স্ট, কিন্তু সর্বশেষে কিন্তু আমাদের কবি জন কিটস তার কবিতাটাই কিন্তু প্রথম পুরস্কার পায়, তাই কিন্তু এই পোয়েমটা সিলেক্টেড হয়। ওকে, দেখো তারপরে দেখো লিখেছি দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ ওয়াজ পাবলিশড ইন 1884, অর্থাৎ 1884 খ্রিস্টাব্দে আমাদের কবিতা দ্য পোয়েট্রি অফ আর্থ এই কবিতাটা কিন্তু প্রকাশিত হয়। দেখো তারপরে লিখেছি যে দিস পোয়েম ইজ রিটিন ইন দ্য সনেট ফর্ম অফ পেত্রাক, অর্থাৎ এই কবিতাটা কিন্তু আমাদের কবি জন কিটস পেত্রাকের সনেট ফর্ম দ্বারা কিন্তু লিখেছেন। সেই জন্য দেখো আমি লিখেছি যে সো দিস পোয়েম ইজ কল্ড পেত্রাকান সনেট অর ইতালিয়ান সনেট, সেই জন্য আমরা এই কবিতাটাকে কিন্তু পেত্রাকান সনেটও বলতে পারি কিংবা ইটালিয়ান সনেটও বলতে পারি। তারপরে দেখো এখানে রাইম স্কিমটা আমি তুলে ধরেছি। রাইম স্কিমটা হলো ফার্স্ট যে অক্টেভ আছে, অক্টেভের ফার্স্ট 8টা লাইনের রাইম স্কিম হলো এ বিবিএ এ বিবিএ, এবং সেকেন্ড যে স্ট্যাঞ্জাটা আছে অর্থাৎ সেস্টেটের লাস্ট 6টা লাইন, এই লাস্ট 6টা লাইন কিন্তু যে রাইম স্কিম, সেই রাইম স্কিমটা হলো সিডিই সিডিই। ওকে, এরপরে আমরা কবিতাটার সম্পর্কে একটা শর্ট ওভারভিউ আমরা জেনে নেব। এখানে দেখো কবি এই কবিতাটার মধ্য দিয়ে কী বলতে চেয়েছে না, ইন দি পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ কিটস স্পিক্স অ্যাবাউট দ্য মিউজিক অফ নেচার ইন দ্য ভয়েস অফ গ্রাসহপার ইন সামার অ্যান্ড ক্রিকেট ইন উইন্টার। ওকে, এর মানে হলো দ্য পোয়েট্রি অফ আর্থ এই কবিতাটার মাধ্যমে কবি আমাদেরকে বলতে চেয়েছেন যে প্রকৃতির যে গান, অর্থাৎ এখানে সামারের যে গান, সেই সামারের গান কিন্তু গ্রাসহপার অর্থাৎ ঘাসফড়িংয়ের দ্বারা ভেসে বেড়ায় বা ঘাসফড়িংয়ের দ্বারা শোনা যায়, অর্থাৎ বা ঘাসফড়িংয়ের দ্বারা কন্টিনিউয়েশন অর্থাৎ চিরাচরিতভাবে চলে, এবং ক্রিকেটের গানটা কিন্তু শীতকালে শোনা যায়। অর্থাৎ এখানে কবি বলতে চেয়েছেন এই লাইনগুলোর মধ্য দিয়ে যে থ্রু দিস ওয়ে কিডস থিংস দ্য মিউজিক অফ নেচার ইজ নেভার ডেড, অর্থাৎ এই যে কন্টিনিউয়েশন অর্থাৎ গ্রীষ্মকালে গ্রাসহপার অর্থাৎ ঘাসফড়িংয়ের গান এবং শীতকালে ঝিঝি পোকার গান যে শোনা যাচ্ছে, এটা একটা হচ্ছে সিজনের একটা কন্টিনিউয়েশন, অর্থাৎ এটা হচ্ছে পৃথিবীতে কন্টিনিউভাবে এটা চলছে, এটা একটা জন্য সেলিব্রেশন। সেই জন্য এখানে কবি বলেছে যে এটা কখনোই অর্থাৎ প্রকৃতির যে গান অর্থাৎ ঘাসফড়িংয়ের যে ভয়েস অর্থাৎ কণ্ঠস্বর বা ঘাসফড়িংয়ের যে গান এবং ঝিঝি পোকার যে গান, সেই গানটা কিন্তু সারা জীবন কিন্তু চলবে, অর্থাৎ কখনো কিন্তু মারা যাবে না। ইট ইজ আ কন্টিনিউয়াস সেলিব্রেশন থ্রু দ্য সার্কেল অফ সিজন, অর্থাৎ আমাদের পৃথিবীতে যতগুলো সিজন আছে সেই সিজনে কিন্তু প্রকৃতির যে গান, সেই গানটা কিন্তু বারংবার কিন্তু ফিরে আসবে এবং এটা কন্টিনিউয়াস একটা সেলিব্রেশন হবে আমাদের কাছে। সেই জন্য কবি এটা বলেছেন যে এটা কন্টিনিউয়াস সেলিব্রেশন থ্রু দ্য সার্কেল অফ সিজন। ওকে, চলো এরপর আমরা ডিরেক্ট পোয়েমটা পড়ে নিই। দেখো ফার্স্ট লাইনে আসে বলেছে কবি যে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, অর্থাৎ এখানে কবি কিন্তু এই পোয়েট্রি যে পোয়েট্রি মানে মিউজিক বা গানকে কিন্তু এখানে তুলে ধরেছে। দেখো এখানে হিয়ার কিডস ইউজেস মিউজিক অ্যাজ আ সিম্বল অফ পোয়েট্রি, অর্থাৎ এখানে কবি কিন্তু এই পোয়েট্রিকে কিন্তু এখানে সিম্বল অর্থাৎ চিহ্ন হিসেবে ধরেছেন কার না, এখানে মিউজিক অর্থাৎ গানকে এখানে তুলে ধরেছেন, অর্থাৎ পোয়েট্রি মানে এখানে গান, আর এখানে আর্থ মানে কিন্তু প্রকৃতি বা নেচার হবে। ইজ নেভার ডেড মানে কখনোই থামবে না বা কখনোই থামে না। এর মানে কি না, প্রকৃতির গান বলতে আমরা কি বুঝবো, প্রকৃতির গান বলতে আমরা জানবো কোনো পাখির গানকে কিন্তু আমরা প্রকৃতির গান বলতে পারি, কিংবা কোনো ইনসেক্ট যেমন এখানে যেমন গ্রাসহপার আছে, ঘাসফড়িং এবং ক্রিকেট ঝিঝি পোকা, সেই ঝিঝি পোকার গানকে অর্থাৎ নানা রকমের ইনসেক্টের যে গান সেই পতঙ্গের গানকে কিন্তু আমরা প্রকৃতির গান বলতে পারি, কিংবা পশু বা পশুর যে রোরিং অর্থাৎ পশুর যে আওয়াজ
গর্জনের যে আওয়াজ, পশুর আওয়াজকে অর্থাৎ পশুর গানকেও কিন্তু আমরা এখানে প্রকৃতির গান হিসেবে ধরতে পারি বা ধরতে হবে আমাদেরকে, কারণ প্রকৃতির গান বলতে আমরা এই পাখি, পতঙ্গ এবং পশুদের গানকে কিন্তু আমরা জানি এবং জানবো। ওকে, সো এখানে ফার্স্ট লাইনের মধ্যে কবি কিন্তু আমাদেরকে বলে দিচ্ছেন যে প্রকৃতির গান কিন্তু কখনোই থামে না। অর্থাৎ এই লাইনটা আমাদেরকে তুলে ধরছে, কি বলতে চেয়েছে না, দ্য সং অফ নেচার উইল কন্টিনিউ ফর এভার। অর্থাৎ এটার মধ্য দিয়ে কবি আমাদেরকে একটা আশা দিচ্ছে বা বলছে যে এই সংটা অর্থাৎ প্রকৃতির যে গান, অর্থাৎ এই পাখি এবং পতঙ্গ এবং পশুদের যে গান, এটা কন্টিনিউ হবে ফর এভার। অর্থাৎ এটা সারা জীবন সর্বদা এটা কন্টিনিউ, এটা চলবে এবং চলতেই থাকবে। ওকে, অর্থাৎ প্রথম লাইনের মধ্য দিয়ে কিন্তু কবি এটাই বলছেন যে প্রকৃতির গান কখনো থামে না। দেখো নেক্সট লাইনে কবি বলছেন যে হোয়েন অল দ্য বার্ডস আর ফেইন্ট উইথ দ্য হট সান। হোয়েন অল দ্য বার্ডস মানে যখন সমস্ত পাখিরা, এখানে ফেইন্ট মানে ভেরি টায়ার্ড বা অতি ক্লান্ত হয়ে পড়াকে কিন্তু এখানে বলেছেন ফেইন্ট। ওকে, কার দ্বারা ফেইন্ট হচ্ছে সমস্ত পাখিরা, না উইথ দ্য হট সান। হট সান এর মানে হলো প্রখর সূর্যকিরণ বা প্রখর যে সূর্যের যে রশ্মি, সেই রশ্মি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখো এখানে বলতে চাইছি যে যখন সমস্ত পাখিরা প্রখর সূর্যকিরণে অতি ক্লান্ত হয়ে পড়ে, অ্যান্ড তারপরে কি হচ্ছে না, অ্যান্ড হাইড মানে লুকিয়ে পড়ছে। কোথায় লুকিয়ে পড়ছে এই পাখিগুলো, না ইন কুলিং ট্রিজ, অর্থাৎ শীতল গাছের যে শীতল ছায়া, সেই ছায়ার মধ্যে কিন্তু এই পাখিগুলো লুকিয়ে পড়ছে। তাহলে এটার মানে কি হচ্ছে, দেখো এটা কিন্তু প্রত্যেকটা একটা কথা বলে রাখি যে প্রত্যেকটা লাইন কিন্তু এখানে একটার সাথে একটা কানেক্টেড। অর্থাৎ ফার্স্ট লাইনের মধ্যে কিন্তু অর্ধেকটা ছেড়ে দিচ্ছে। অর্থাৎ এখানে দেখো বলেছে যে হোয়েন অল দ্য বার্ডস আর ফেইন্ট উইথ দ্য হট সান। এখানে কিন্তু তারপরে একটা কোশ্চেন রয়ে যাচ্ছে তোমাদের কাছে যে যখন পাখিরা হট সানের মধ্যে এখানে ক্লান্ত হয়ে পড়ছে তখন কি হচ্ছে। তার পরের লাইনেই কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি যে অ্যান্ড হাইড ইন আ কুলিং ট্রিজ। যখন পাখিরা ক্লান্ত হয়ে পড়ছে আমাদের সূর্যের প্রখর সূর্যকিরণের দ্বারা, তখন কিন্তু পাখিরা কুলিং ট্রিজ অর্থাৎ গাছের শীতল ছায়ায় কিন্তু লুকিয়ে পড়ছে। তারপর দেখো কি হচ্ছে, এ ভয়েস উইল রান মানে ভয়েস একটা কণ্ঠস্বর, উইল রান মানে কিন্তু এখানে দৌড়ানো নয়, রান মানে এখানে লিসেন্ড মানে শোনা যায় বা ভেসে বেড়ায় বা ভেসে বেড়াচ্ছে, এরকম সেন্সে এখানে ব্যবহার করা হয়েছে। সো এর মানে হলো একটি ভয়েস মানে একটি কণ্ঠস্বর শোনা যায় বা ভেসে বেড়ায়। কোথায় শোনা যায় বা কোথায় ভেসে বেড়ায়, না ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মাউন্ট মিড। হেজ মানে এখানে ঝোপ, অর্থাৎ একটা ঝোপ থেকে আর একটা ঝোপে কিন্তু এটা ঘুরে বেড়ায় বা এটা ভেসে বেড়াচ্ছে। অ্যাবাউট দ্য নিউ মাউন্ট মিডো মানে সদ্য কাটা হয়েছে এমন তৃণভূমির মধ্য থেকে। তাহলে এর মানে হলো একটা ঝোপ থেকে আর একটা ঝোপে সদ্য কাটা হয়েছে তৃণভূমির কাছে এই ভয়েসটা শোনা যায়। সেটা কিসের ভয়েস, দেখো প্রত্যেকটা লাইন কিন্তু একটা লাইনের সাথে কিন্তু কানেক্টেড। সো এই যে লাইনগুলো প্রত্যেকটা লাইন কিন্তু ভালো করে নোট ডাউন করো এবং ওয়ার্ড নোটগুলো লিখে রাখো, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ একটা লাইনের মধ্যে আরেকটা লাইন কানেক্টেড এবং এই পোয়েমগুলো কিন্তু খুবই সুন্দর এবং তোমাদের এমসিকিউ এবং শর্টের জন্য খুবই হেল্পফুল হবে। তোমরা মন দিয়ে ভালো করে শুনো। ওকে, দেখো এখানে তারপরে বলছে যে দ্যাট ইজ দ্য গ্রাস অফার। সেটা কে, না সেটা হলো ফড়িং। এখানে দেখো বলেছে যে যখন পাখিরা সব ক্লান্ত হয়ে পড়ছে, অতি ক্লান্ত হয়ে পড়ছে সূর্যকিরণের দ্বারা, তখন পাখিরা কিন্তু গাছের শীতল ছায়ায় লুকিয়ে পড়ছে। ঠিক সেই সময় কিন্তু একটা কার্য ঘটছে, সেটা কি না, এ ভয়েস উইল রান, অর্থাৎ তখন একটা কণ্ঠস্বর শোনা যাচ্ছে। সেই কণ্ঠস্বরটা কোথা থেকে শোনা যাচ্ছে, না ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মাউন্ট মিড, অর্থাৎ একটা ঝোপ থেকে আরেকটা ঝোপে সদ্য কাটা হয়েছে তৃণভূমির কাছ থেকে। ওকে, আর সেটা কার কণ্ঠস্বর বা কার ভয়েস, না সেটা কার বলেছে, না দ্যাট ইজ দ্য গ্রাস ওভার, সেটা হলো ফড়িংয়ের। হি টেক্স দ্য লিড মানে নেতৃত্ব দেওয়া, সে নেতৃত্ব দেয়। সে কিসে নেতৃত্ব দেয়, না ইন সামার লাক্সারি মানে গ্রীষ্মের বিলাসিতায় সে নেতৃত্ব দেয়। হি হ্যাজ নেভার ডান, দেখো এখানে গ্রাসওভার সম্পর্কে বলছে যে গ্রাসওভার কিন্তু গ্রীষ্মকালের বিলাসিতায় সে নেতৃত্ব দেয়।
তারপরে বলছে যে হি হ্যাজ নেভার ডান, মানে নেভার ডান মানে সে কখনো হারায় না। সে কি হারায় না, দেখো নেক্সট লাইনে বলে দিয়েছে যে উইথ হিজ ডিলাইট, অর্থাৎ তার আনন্দ, ডিলাইটস মানে এখানে আনন্দ বা জয়নেস। ওকে, তাহলে সে তার আনন্দ কখনোই হারায় না বা কখনোই শেষ হয় না তার আনন্দ। ওকে, কারণ কি না, ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, কারণ যখন সে আনন্দ করে ক্লান্ত হয়ে পড়ে তখন সে কি করে না, হি টেক রেস্ট, অর্থাৎ হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড, অর্থাৎ হি রেস্ট মানে সে বিশ্রাম নেয়, অ্যাট ইজ স্বস্তিতে। কোথায় বিশ্রাম নেয় না, বিনিথ মানে নিচে, কিসের নিচে সে বিশ্রাম নেয় না, সাম প্লিজেন্ট উইড মানে মনোরম কিছু আগাছার নিচে সে বিশ্রাম নেয়। তাহলে দেখো এখানে কিন্তু গ্রাসহপারের একটা ফার্স্ট যে 8টা লাইন অক্টেবের মধ্যে আমরা গ্রাসহপারের কিন্তু আমরা ভয়েস কণ্ঠস্বরকে কিন্তু আমরা পাচ্ছি, যেটা সামার লাক্সারিতে সে নেতৃত্ব দেয় এবং তার আনন্দ কখনো কিন্তু শেষ হয় না। কেন শেষ হয় না, কারণ সে যখন ক্লান্ত হয়ে পড়ে তখন সে স্বস্তিতে মনোরম আগাছা নিজে কিন্তু সে বিশ্রাম নিয়ে নেয়। সেই জন্য কিন্তু সামারে তার যে আনন্দ গ্রাসহপারের, তার আনন্দ কিন্তু কখনোই শেষ হয় না। আশা করি তোমরা ফার্স্ট স্ট্যাঞ্জাটা সম্পর্কে বুঝতে পেরেছো। এরপরে আমি তোমাদেরকে শেষ স্টেটটা পড়াবো, অর্থাৎ দেখো এখানে লক্ষ্য করো অক্টেবের ফার্স্ট লাইনটা শেষ স্টেটের ফার্স্ট লাইনের রিপিট হয়েছে, অর্থাৎ অন্যভাবে একই মানে কিন্তু তুলে ধরা হয়েছে। এখানে কবি বলেছে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, অর্থাৎ প্রকৃতির গান কিন্তু কখনো থামে না। কেন থামে না, বলছে অন আ লোন উইন্টার ইভিনিং, কারণ অন আ লোন, লোন মানে নিঃসঙ্গ, উইন্টার ইভিনিং মানে শীতের সন্ধ্যাবেলা, যে সেই সন্ধ্যাবেলাকে উইন্টার ইভিনিং বলছে, যে অনেক নিঃসঙ্গ একটা শীতের সন্ধ্যাবেলায় কি হচ্ছে না, হোয়েন দ্য ফ্রস্ট, যখন তুষার, মানে যখন তুষার পড়ছে সেই তুষারের যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসকে এখানে তুলনা করা হচ্ছে, তখন কি করছে না, হোয়েন দ্য ফ্রস্ট মানে যখন তুষার। এখানে দেখো একটা কোশ্চেন রয়ে যাচ্ছে, সেই কোশ্চেনের উত্তরটা পরের লাইনে আমরা পাচ্ছি। তুষার কি করছে, এখানে দেখো কোশ্চেন করো যে কি করছে তুষার, না হ্যাজ রট আ সাইলেন্স, হ্যাজ রট মানে হচ্ছে ক্রিয়েট করা বা সৃষ্টি করা, হ্যাজ রট আ সাইলেন্স মানে নীরবতার সৃষ্টি করছে। ফ্রম দ্য স্টোভ, স্টোভ মানে আমরা জানি উষ্ণ জায়গা, যেখান থেকে স্টোভ থেকে হচ্ছে মানুষ রান্না বান্না করে এবং হিটিং যে প্লেস, সেই হিটিং প্লেস অর্থাৎ ঘরকে হিট করার জন্য কিন্তু ব্যবহার করা হয়। সো এখানে দেখো ফ্রম দ্য স্টোভ মানে এখানে বাগানের একটা উষ্ণ জায়গা, সেই জায়গা থেকে দেখো এখানে বলেছে যে ফ্রম দ্য স্টোভ দ্য শ্রিল, যা শ্রিল, এটার মানে শ্রিল মানে হচ্ছে তীক্ষ্ণ স্বরে ধ্বনিত হচ্ছে। কি ধ্বনিত হচ্ছে, তারপরের লাইনে আমরা পাবো দ্য ক্রিকেট সং, অর্থাৎ ঝিঝির গান কিন্তু স্টোভ থেকে কিন্তু স্টোভের কাছ থেকে কিন্তু আমরা পাচ্ছি। ইন ওয়ার্মথ ইনক্রিজিং এবার, এই যে ওয়ার্মটা, এই যে উষ্ণ অনুভবটা, এটা সর্বদা বৃদ্ধি পায়। ইনক্রিজিং মানে বৃদ্ধি পায়, এভার মানে সর্বদা, অর্থাৎ এই যে ক্রিকেটের ঝিঝির যে গানটা, ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, অর্থাৎ উষ্ণ অনুভবটা সর্বদা বৃদ্ধি পায়। ওকে, এর পরের লাইনে দেখো কি বলছে কবি, যে অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, এখানে ড্রাউজিনেস মানে তন্দ্রা বা ঘুম, হাফ লস্ট মানে অর্ধেকটা হারিয়ে গেছে বা মগ্ন হয়ে পড়েছে, এরকম কিছুকে বোঝাতে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সো এই লাইনটা যদি আমি ঠিকভাবে সাজালে এটাই হবে যে ইট সিমস টু ওয়ান হু ইজ হাফ লস্ট ইন ড্রাউজিনেস, অর্থাৎ এবং এটা মনে হতে পারে একজনের কাছে, কি মনে হতে পারে না, যে অর্ধেকটা হারিয়ে গেছে ঘুমের মধ্যে, তার কি মনে হতে পারে না, দ্য গ্রাসহপার্স অ্যামাং সাম গ্রাসি হিলস, অর্থাৎ ফড়িংয়ের গান ঘাসে ঢাকা পাহাড়ের মধ্যে। এই লাস্ট দুটো লাইন কিন্তু কনফিউজিং, অর্থাৎ তোমরা কিন্তু কনফিউজ হবে না। এই লাস্ট দুটো লাইনের মধ্যে কবি বলতে চেয়েছে যে টু ওয়ান হু ইজ হাফ লস্ট ইন ড্রাউজিনেস দ্য ক্রিকেট সং সিমস টু বি দ্য গ্রাসহপার সং অ্যামাং সাম গ্রাজিল। ওকে, এর মানে হলো একজন, কোনো একজন যে কিনা হাফ লস্ট অর্থাৎ অর্ধেকটা ঘুমের মধ্যে যে তন্দ্রাচ্ছন্ন হয়ে আসে, সে কী ভাববে না, এই উইন্টারে অর্থাৎ এই যে শীতকালের যে সন্ধ্যায়, এই শীতকালের সন্ধ্যায় সে ভাববে যে ক্রিকেটের যে সংটা অর্থাৎ ঝিঝির যে গানটা, সেই ঝিঝির গানটাকে সে গ্রীষ্মের যে গ্রাসহপার যে নেতৃত্ব দেয় অর্থাৎ ঘাসফড়িংয়ের যে গান, সেই ঘাসফড়িংয়ের গানকে সে ভাববে। কেন ভাববে, কারণ সে শীতকালের যে ওয়ার্মনেস, সেই ওয়ার্মনেসটা সে সামার অর্থাৎ গ্রীষ্মকালের যে উষ্ণতা, সেই উষ্ণতাকে কিন্তু সে ভাববে, কারণ ইংল্যান্ডে গ্রীষ্মকাল খুবই মনোরম এবং উষ্ণ এবং সবার কাছে খুবই প্রিয়। সেই জন্য কিন্তু এখানে
যে আর কি অর্ধেকটা ঘুমের মধ্যে হারিয়ে থাকছে সে কিন্তু ক্রিকেটের যে ঝিঝির গানটাকে কিন্তু সে গ্রাসহপারের গান মনে করবে। এটাই কিন্তু লাস্ট লাইনের মধ্য দিয়ে কবি বলতে চেয়েছে। আশা করি তোমাদের এই কবিতাটা খুবই হেল্পফুল হবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, বাই বাই, সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও।